Mirchi Plus presents Har Him Horror. আর একটা সিগারেট ধরালেন কালীপদ দাদু। বললেন, ঠিক ভূত নয়, একবার এক অদ্ভুত হোটেলে আমি উঠেছিলাম। সেই বাড়ি প্রথম ভয় পেয়েছিলাম স্থবির হয়ে যাওয়ার ভয়। আমি জিজ্ঞাসা করলাম, স্থবির হয়ে যাওয়ার ভয় মানে? দাদু বললেন, একবার শীতের ছুটিতে ঘাটশিলা গিয়েছিলাম। ঘুরতে গেলে আমি আগে থেকে হোটেল বুক করি না, গিয়ে খুঁজে নি আর কি। ঘাটশিলায় নেমে ঘন্টাখানেক এদিক ওদিক খুঁজে সুবর্ণরেখার ঠিক পাশে একটা হোটেল পেয়ে গেলাম। ছিমছাম দোতলা হোটেল। দূর থেকে দেখে মনে হচ্ছিল সুবর্ণরেখার ক্যানভাসে ওই হোটেলটা ছবির মতো দাঁড়িয়ে আছে। আশেপাশে জনমানুষের কোনো চিহ্ন নাই। পাখির ডাকও যেন আবছা হয়ে এসেছে হোটেলের আশেপাশে। রিসেপশনের ওই মাঝবয়সী ছোকরা আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো, রুম চাই তো স্যার? আমি বললাম, হ্যাঁ, সিঙ্গেল বেড, আর রিভার ফেসিং হলে খুব ভালো হয়। ছেলেটা বলল, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আসুন না, আসুন, আমার সঙ্গে চলুন। ছেলেটার পিছু পিছু দোতলায় উঠলাম। এতক্ষণে হোটেলটাকে বড্ড নিস্তব্ধ লাগছিল। ভাবছিলাম আমি বোধহয় একমাত্র অতিথি। তবে দোতলায় উঠতেই সেই ভুলটা ভাঙল। সিঁড়ি কোঠার পাশের ঘরটা থেকেই হঠাৎ একজোড়া কণ্ঠের উচ্ছল হাসির শব্দ কানে এলো, বুঝলি? খোলা দরজার সামনে ওখান দিয়ে যেতে যেতে আর চোখে দেখলাম স্বামী আর স্ত্রী। সম্ভবত বিয়ের পরে প্রথম ঘুরতে এসেছে। পরের ঘরটা থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্না। তারপরের ঘরটা থেকে একটা বুড়োর খুব খুব কাশির শব্দ ভেসে এলো। তবে কি রুমটা কিন্তু পছন্দ হলো আমার। খাটের পাশের জানলা খুললেই সুবর্ণরেখার পাথর ঘেরা জল। জিনিসপত্র রেখেই আমি ঘুরতে বেরিয়ে পড়লাম। হোটেলের দিকটায় কোনো তেমন জনমানুষের আবাস নেই। প্রায় আধ কিলোমিটার পিছনে একটা আদিবাসী গ্রাম। ওটাই কিন্তু ওইখানের শেষ বসতি। ঘুরতে বেরিয়ে টের পেলাম যত দূরে যাচ্ছি তত হোটেলটার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছিল কি যেন এক মায়া ঘিরে আছে হোটেলের চারপাশে। অন্য কোনো দৃশ্যই আমাকে কিন্তু টানছিল না। জানিস, বারবার মনটা চলে যাচ্ছিল হোটেলের দিকে। দুপুর গড়িয়ে ফিরলাম হোটেলে। আসার পথে হোটেলটাকে দেখে আবার কোনো ছবির কথাই যেন মনে আসছিল আমার। নিশ্চল দাঁড়িয়ে আছে প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মকে উপেক্ষা করে। হোটেলের আশেপাশের গাছগুলো কেমন যেন থমকে আছে, বুঝলি? হাওয়ার দুলুনিতেও পাতাগুলো কিন্তু একদম স্থির। সেদিন সারা বিকেল ঘুমালাম। ভেবেছিলাম বিকেল পড়লে চিত্রকূট পাহাড় আর রঙ্কিনী দেবীর মন্দিরটা একটু দেখতে যাব। কিন্তু ঘুম থেকে উঠে সেটাও আর ইচ্ছে করলো না। কিসের একটা আলস্য ভর করেছিল আমাকে ওই দিন। পরদিন সকালে সেই আলস্য আরো বেশি করে চেপে ধরল। হোটেলের বাইরে কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না।
সারাদিন হোটেল আর হোটেলের পাশের ওই সুবর্ণরেখার ঘাটে বসে বসেই সময়টা কাটিয়ে দিলাম। নিজেও বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে। কি এক অদৃশ্য মায়ায় হোটেলটা আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে ধরছে আমাকে। পরদিন সকালে একটা খটকা উঁকি দিল আমার মনে। হোটেলের সবগুলো ঘরের পাশ দিয়ে যখন যাই তখন তো বেশ মানুষের আওয়াজ টাওয়াজ পাই, কিন্তু বাইরে তো ওদের কাউকে দেখি না। আরো একটা জিনিস আমি আবিষ্কার করলাম। সেদিন রাতে ওই যখন ঘরে ফিরবো, আমি যখন যে রুমের পাশে যাচ্ছি কেবল সেই রুম থেকেই আওয়াজ ভেসে আসছে। যেন আমি কাছে যেতেই চঞ্চল হয়ে উঠছে রুমের ভিতরে থাকা মানুষগুলো। অন্য সময় কিন্তু তারা একদম মরার মতো নিস্তব্ধ। অস্বীকার করব না, বুঝলি, জীবনে প্রথমবার গায়ে কাঁটা দিল আমার। সেদিন মাঝরাতে ঘরে দেশলাই না থাকায় ওই রিসেপশনে যাচ্ছিলাম। সিঁড়ির পাশের ঘরটার দরজা আজকেও খোলা। দরজার সামনে দিয়ে যাবার সময় সহজাত স্বভাবে চোখ পড়ল ভিতরে। দেখলাম স্বামী স্ত্রী দুজনেই পাথরের মতো নির্বাক তাকিয়ে আছে দুজনের দিকে। চমকে উঠলাম আমি, আর প্রায় সঙ্গে সঙ্গে হেসে উঠল ওরা দুজন। পুতুলের স্প্রিং ঘুরিয়ে ছেড়ে দিলে যেমন আচমকা কথা বলে ওঠে, অনেকটা সেই রকম। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল আমার। দ্রুত পায়ে নিচে এসে দেখি রিসেপশনের ছেলেটাও সিমেন্টের মূর্তির মতো বসে আছে চেয়ারে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই গভীর ঘুম থেকে জেগে উঠল যেন। একটা যান্ত্রিক হাসি হেসে বলল, কি চাই স্যার? বলি কি চাই? কাঁপা গলায় আমি বললাম, দেশলাই। ছেলেটা আমাকে দাঁড়াতে বলে পাশের একটা ঘরে ঢুকে গেল। ততক্ষণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। ক্রমশ সবকিছু পরিষ্কার হয়ে আসছে। তবু একবার নিশ্চিত হওয়ার জন্য দ্রুত পায়ে দোতলায় উঠে গেলাম। সরাসরি ঢুকে গেলাম ওই স্বামী স্ত্রীর রুমে। আমায় ঢুকতে দেখেও ওদের কথা কিন্তু থামল না। নিজেদের মধ্যে নিজেদের মতো করে কথা বলে গেল। আমি তো গিয়ে সজোরে ঠেলা মারলাম ছেলেটাকে। আমার হাত ছেলেটার গায়ে ধাক্কা লেগে ছিটকে গেল, কিন্তু ছেলেটা এক চুলো নড়ল না। ছেলেটা যেন রক্ত মাংস দিয়ে নয়, বরং শক্ত পাথর দিয়ে তৈরি হওয়া কোনো মানুষ। ইতিমধ্যে কখন যেন রিসেপশনের ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায়। কাটা কাটা শব্দে আমাকে বলল, স্যার, এই যে দেশলাই। পিছনে ঘুরে দেখি শুধু ছেলেটা না, ছেলেটার পিছনে ক্রমশ ভিড় বাড়ছে। এই হোটেলের সব বোর্ডার এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। সবার দৃষ্টি তখন আমার দিকে, বুঝলি, যদিও সে দৃষ্টিতে জীবনের সিকিভাগও বেঁচে নেই। ছিটকে বেরিয়ে এলাম আমি ঘর থেকে। দরজার আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের ঠেলা মেরে সরিয়ে নিচে নামলাম। হোটেল থেকে বেরিয়ে প্রাণপণে দৌড় মারলাম ওই আদিবাসী গ্রামটার দিকে। কিছু দূর দৌড়ে পিছনে তাকিয়ে দেখি হোটেলটার সমস্ত বোর্ডার যেন আমার পিছনে দৌড়চ্ছে। কুয়াশাহীন চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম লালসায় চকচক করছে ওদের চোখ।
ওরা আমাকে ধরে নিয়ে যেতে চায় ওই হোটেলে। যারা ওই হোটেলে একবার যায় আর বেরিয়ে আসতে পারে না। ধীরে ধীরে বাইরের জগৎ ভুলে যায় তারা। গত দুদিনে আমারও ওদের মতোই অবস্থাই হয়েছিল। কতক্ষণ দৌড়েছিলাম আমি ঠিক জানি না। ভরা শীতের রাতেও ঘেমে নিয়ে গ্রামের রাস্তায় পৌঁছালাম আমি। সজোরে আছড়ে পড়লাম একটা বাড়ির দরজায়। আর সে রাতের কোনো কিছু বিশেষ মনে নেই, বুঝলি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।